তাহলে স্টিলিকে ভাগ করা হচ্ছে কয় ভাগে? দুই ভাগে, একটাকে পোরোস্টিলি আর একটা বলা হচ্ছে সাইফানোস্টিলি। তো এখন যে যখন স্টিলের জাইলেম কেন্দ্রে থাকে এবং জাইলেমকে সম্পূর্ণ ঘিরে চতুর্দিকে ফ্লেম অবস্থান করে, তখন তাকে আমরা বলতেছি পোটোস্টিলি। এরূপ স্টিলি কেন্দ্রে মজ্জা বা পিত্ত থাকে না। এরাই সবচেয়ে আদি ও সরল স্টিলি বা পোটোস্টিলি। পাঁচ প্রকার হয়। এখানে একটা বিষয় আমি একটু বলি, যে আমি এর আগে যে বিষয়টা বললাম যে সেটা হলো হ্যাড্রোসেন্ট্রিক আর একটা হলো কি লেপ্টোসেন্ট্রিক। তো পোটোস্টিলির বিষয়টা হলো যে স্টিলির গঠন যদি জাইলেম কেন্দ্রিক হয় কিন্তু সেটা কি আদি প্রকৃতির যদি হয়, সেটাকে বলা হচ্ছে পোটোস্টিলি। তো সেই পোটোস্টিলির আমরা এখানে যে এটা দেখলাম, অবস্থানটা যদি দেখি যে এদের আসলে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। যে আহ, জেফারি এটা একটা কোশ্চেন আছে যে পোটোস্টিলিকে সরল বা আদি স্টিলি বলেছেন কে? তার উত্তরণ হবে কি জেফ জেফারি। 1998 সালে তিনি এই মন্তব্যটা করেছিলেন। এখন এই পোটোস্টিলিকে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে। হ্যাপ্লোস্টিলে আগে ট্রামগুলো শিখে রাখতে হবে: হ্যাপ্লোস্টিলি, অ্যাক্টিনোস্টিলি, প্লেক্টোস্টিলি, মিক্স প্রোটোস্টিলি এন্ড স্পেশাল টাইপস অফ প্রোটোস্টিলি। এখন এই জায়গাগুলোতে এই প্রশ্নটা অলরেডি এসেছে আমাদের এই 2023-এর যে কোশ্চেন এটা এসেছে, কিন্তু এটা আমরা জাস্ট জানার জন্য এটা পড়বো। কারণ হচ্ছে কি, যে আমাদের একটা প্র্যাকটিক্যাল থাকে টেরিসের, যে র্যাকিসের প্রস্থচ্ছেদ করো। তো র্যাকিসের যখন প্রস্থচ্ছেদ করা হয় তখন আমরা এই আমার এই যেটা আছে দেখো, হাত যেখানে আছে আর কি, জাইল এবং ফ্লেম, এরকম লম্বা লম্বা যে সেলের যে গঠন এটা দেখা যায়। হ্যাঁ, এই জার এবং ফ্লোয়েমের যে অবস্থান যেটা, এই অবস্থানটা দেখা যায়। তো এই কারণে আমরা এই জিনিসটা একটু জানার চেষ্টা করি। ফার্স্ট অন আমরা যেটা বলতেছি যে হ্যাপ্লস্টিল হলো যে যখন মসৃণ পরিধি বিশিষ্ট নিরেট জাইলেম স্তম্ভকে সম্পূর্ণ ঘিরে ফ্লোয়েম অবস্থান করে, তখন সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লোস্টিলিক। আমরা ছবি যদি দেখি, দেখো যে এন্ডোডার্মিস আছে, তারপর পেরিসাইকেল আছে, তারপর ফ্লোয়েম আছে, আর তার মাঝখানে রয়েছে কি জাইলেম। তাহলে এ ধরনের অবস্থাকে সম্পূর্ণ ঘিরে যদি থাকে তাহলে সেটা হলো হ্যাপ্লোস্টিলিক। এক্সাম্পল হচ্ছে রাইনিয়া, হর্নিফাইটন এবং লাইগোডিয়া। এবার হচ্ছে অ্যাক্টিনোস্টিল। অ্যাক্টিনোস্টিলিটা এক্ষেত্রে কেন্দ্রের ঢেউ খেলানো বা তারকাকার জাইলেম স্তম্ভকে ফ্লোয়েম চারদিক থেকে ঘিরে রাখে। তাহলে এটা ছিল পুরোটাই বৃত্তাকার, যেটা মসৃণ ছিল। আর এটা হচ্ছে তারকাকার, এবং এই তারকাকার হওয়ার পরেও এই চারদিকটা কিসে ঘিরে রেখেছে? ফ্লোয়েম ঘিরে রেখেছে। তাহলে এই গঠন দেখা যায় সাধারণত সাইলোটাম, অ্যাস্টারোজাইলোম, লিফ, লাইকোপোডিয়াম এবং সেরাটামে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিনোস্টিলি, দ্যাট মিনস হচ্ছে তারকাকার। প্লেক্টোস্টিলি হচ্ছে যে যখন জাইলেম, কেন্দ্রীয় জাইলেম সিলিন্ডারে আর ভেঙে কতগুলো সমান্তরাল প্লেটে পরিণত হয় এবং প্রতিটি জাইলেম প্লট বা খণ্ড ফ্লোয়েম দ্বারা ঘোরা থাকে, তখন তাকে প্লেক্টোস্টিলি বলে। উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম ক্ল্যাবেটাম এবং লাইকোপোডিয়াম হচ্ছে ব্লুভাইল। এরপর আছে মিশ্র স্টিলে। যখন জাইলেম খণ্ডসমূহ ফ্লোয়েমের মধ্যে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে এবং কেন্দ্রে মজ্জা থাকে না, তখন তাকে মিশ্র প্রোটোস্টিলে বলে। উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম, সারেনিয়াম। এখানে হচ্ছে যে জাইলেম আছে এবং ফ্লোয়েমের যেটা চারদিকে ছিল, কিন্তু জাইলেম গুলি বিক্ষিপ্ত ভাবে ফ্লোয়েমের মধ্যে ছড়িয়ে আছে। তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে মিশ্র প্রোটোস্টিল। ও নম্বরে বলা হচ্ছে বিশেষ ধরনের প্রোটোস্টিল। একটি কাণ্ডে সাধারণত একটি স্টিলে থাকে। সেলাজেনেলার কোনো কোনো প্রজাতি দুই বা ততোধিক হ্যাপ্লো স্টিলের ন্যায় প্রোটোস্টিলে দেখা যায়, তখন তাকে পলিস্টিলি বলা হয়। উদাহরণ হচ্ছে, আমরা যদি এটা এক্সাম্পল হিসেবে নেই তাহলে সেলাজেনেলা ক্রাইসোকালুয়াস অথবা সেলাজেনেলা ওয়েলডেনি বি, এগুলো উদাহরণ আছে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি প্রোটোস্টিলি হচ্ছে যে যখন জাইলেম কেন্দ্রে থাকবে, ফ্লেম চারদিকে অবস্থান করবে, তখন সেটাকে আমরা প্রোটোস্টিলি বলি। আর প্রোটোস্টিলিটাকে ভাগ করা হয়েছে চার ভাগে। একটাকে বলা হচ্ছে হ্যাপ্লোস্টিলি, যখন
এটা কি থাকতেছে, যে মসৃণ পরিধি বিশিষ্ট জাইলেম স্তম্ভকে সম্পূর্ণরূপে ফ্লোয়েম ঘিরে রেখেছে। অ্যাক্টিন স্টিল হলো জাইলেম তারকাকার, প্লেক্টো স্টিল হলো সিলিন্ডার আকার, আর মিশ্র প্রোটোস্টিলে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম যেমন বিক্ষিপ্ত ভাবে অবস্থান করতেছে ফ্লোয়েমের মাঝখানে। আর বিশেষ ধরনের হচ্ছে যখন দুই বা ততোধিক হ্যাপ্লোস্টিলে একসাথে অবস্থান করতেছে তখন সেটাকে আমরা বিশেষ ধরনের প্রোটোস্টিলে বলতেছি। এবং তার এক্সাম্পল হচ্ছে ক্রাইসো সেলাজিনেলা ক্রাইসোটোলাস বা ওয়েল্ডে নোভি, এরকম এক্সাম্পল আছে। তাহলে আমরা এখান থেকে হ্যাপ্লোস্টিলের বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে আছে হলো সাইফোনোস্টিলি। সাইফোনোস্টিলি বলা হচ্ছে যে প্যারেনকাইমা বা যে প্যারেনকাইমাটাস বা স্ক্লেনকাইমাটাস পিট বা মজ্জাযুক্ত স্টিলিকে সাইফোনোস্টিলি বলা হয়। অর্থাৎ স্টিলির কেন্দ্রে পিট থাকে এবং এই পিটকে ঘিরে জাইলেম ও ফ্লোয়েম অবস্থান করে। এই স্টিলেতে পেরিসাইকেল থাকতে পারে। সাইফোনোস্টিলিকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে আমরা সেটা এখন দেখবো। একে ভাগ করা হয়েছে দুইটি ভাগে। একটাকে বলা হচ্ছে হলো কি অ্যাক্টোফ্লোয়িক সাইফোনোস্টিলি, আর একটাকে বলা হচ্ছে অ্যাম্ফিফ্লোয়িক সাইফোনোস্টিলি। তাহলে অ্যাক্টো মানে হচ্ছে যে স্টিল পিতকে ঘিরে জাইলেম ও ফ্লোয়েম, যে স্টিলি পিতকে ঘিরে জাইলেম মানে মাঝখানে যে মজ্জা যেটা আছে সেই মজ্জাটাকে বলা হচ্ছে পিত। স্টিলকে পিতকে ঘিরে জাইলেম এবং জাইলেমকে ঘিরে ফ্লোয়েম থাকে, তাকে একটোফ্লোয়িক সাইফোনোস্টিলি বলে। অর্থাৎ ফ্লোয়েম কেবল জাইলেমের বাইরের দিকে থাকে। উদাহরণ হচ্ছে কি ওয়াসমান বা সাইজি। সাইজি তাহলে ওয়াসমান এবং সাইজি এটাকে বলা হচ্ছে কি অ্যাক্টোনোস্টিলি। এরপরে আছে এমফিফ্লোয়িক সাইফোনোস্টিলি। এখানে হচ্ছে যে কেন্দ্রের পিঠ পরিবেষ্টিত জাইলেম সিলিন্ডারের উভয় পাশে ফ্লোয়েম থাকে তখন তাকে অ্যাম্ফিফ্লোয়িক সাইফোনোস্টিলি বলা হয়। উদাহরণ হচ্ছে কি মার্সিলিয়া বা এডিয়ান্টাম। এখানে আমরা আর একটা এক্সাম্পল নিতে পারি। এখানে দেখো, এখানে সেটা কিন্তু শেপটা অনেকটা রিং এর মতো, যেখানে একটা গ্লিভ গ্যাপ আছে। পক্ষান্তরে অ্যাম্ফিফ্লোয়িক সাইফোনিস্টিলি যেটা, সেখানে কিন্তু কোনো এ নেই, অর্থাৎ কোনো গিট এ নেই, অর্থাৎ মজ্জার চারপাশেই ফ্লোয়েম আছে। অর্থাৎ মজ্জার পরে রয়েছে অন্তঃফ্লোয়েম, তারপরে আছে জাইলেম, জাইলেমের পরে আবার কি আছে ফ্লোয়েম, ওই ফ্লোয়েম। তাহলে এই ধরনের, অর্থাৎ যখন ফ্লোয়েম উভয় অবস্থায় আছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাম্পিওফোলিক সাইফোনিস্টিলি। আর অ্যাক্টোফ্লোয়িক হচ্ছে জাইলেম শুধু বাইরে আছে, ভিতরে নেই। আমরা বিষয়টা মনে হয় বুঝতে পারছি। এবার আসছে হলো যে ক্লাইডো ক্লাডো সাইফোনো সাইফোনিক সাইফোস্টিল। এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাক্টো সাইফোস্টিলকে আবার নিম্নলিখিত কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এখানে জেফ্রি পত্র অবকাশ বা লিপ গ্যাপ বা লিপ বিহীন সাইফোস্টিলকে ক্লাডো সাইফোস্টিলি বলে অবহিত করেছেন। এ ধরনের স্টিল প্রধানত মাইক্রোফাইলাস পাত্রাযুক্ত উদ্ভিদের কাণ্ডে যাকে দেখা যায়। উদাহরণ হচ্ছে সাইলোটাম। সাইক্লোন স্টিলের মধ্যে এ ধরনের স্টিলই থাকে। আমি একটু বিষয়টা বলি। আসলে আমরা এই ক্লাসটার সাথে সাথে আমরা যে সমস্ত টেরিস দেখি আমাদের আশেপাশে, টেরিস দেখি, ডাব টেরিস দেখি, তাই না? তারপরে ঢেঁকি শাক তো অনেকেই দেখেছি, মার্সেলিয়া যেটা সেটাও দেখেছি। আমরা এক কাজ করব, সবাই সবাই লিপ বা কাণ্ডে অর্থাৎ রাইজম যেটা আছে, আহ আমরা এই সপ্তাহে যদি নাও পারি পরের সপ্তাহে, এখন যদি ল্যাব একবার বিচ্ছিন্ন অবস্থায় আছে, আসলে এর মধ্যে সম্ভাবনা, দেন তারপর এটা মাথায় রাখো যে তখন যদি আমরা এইগুলোর প্রস্তুচ্ছেদ করে করে দেখি যে এই যে সাইলোটামের কথা বলা হচ্ছে, মার্সেলিয়ার কথা বলা হচ্ছে, তারপরে টেরিসের কথা বলা হচ্ছে, ডায়াপটেরিসের কথা বলা হচ্ছে, অফিওগ্লোসামের কথা বলা হচ্ছে, তাহলে এদের কাণ্ডের ভিতরে কি আসলে এরকম দেখা যায়? অবশ্যই দেখা যায়। এবং সেই জিনিসগুলো যদি আমরা আরো
স্যাফরানিন দেই, তাহলে এত সুন্দর লাগবে মাইক্রোস্কোপ ভিউতে, যেটা বলে বোঝানো যাবে। সো আমরা সেইটা দেখারও চেষ্টা করব এখানে। সেই ছবি যেটা দেওয়া হচ্ছে যে অ্যাম্ফিফ্লুইক সোলেনাস্টিলি, যেটা এখানে সুন্দরভাবে বিষয়টা বোঝানো হয়েছে। দেখো যে উপরে বহি এপিডার্মিস, তার বহি পেরিসাইকাল, বহি ফ্লোয়েম, এই দেখো এখানে চারপাশে কি আছে, ফ্লোয়েম আছে, তারপরে মাঝখানে কি কি দেওয়া আছে, জাইলেম দেওয়া আছে, জাইলেমের পরে আবার দেখো নিচের স্তরে আবার কি আছে, ফ্লোয়েমের আরেকটা স্তর আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাম্ফিফ্লুইক সাইফন স্টিল। এরপরে আর একটা যেটা উদাহরণ দেওয়া হয়েছে, আমরা যেটা বলছিলাম যে এখানে দেখো যে সোলানো স্টিল কোনটাকে বলা হচ্ছে, দূরে দূরে পত্রস্থানে লিপ গ্যাপ যুক্ত স্টিলকে সোলানো স্টিলি বলা হচ্ছে। তাহলে লিপ গ্যাপ যুক্ত যে স্টিলি থাকবে সেটাকে সোলানো, এবং মেগাফাইলাস পাতার অবিচ্ছিন্ন স্টিলি থেকে শাখা লিপ স্টেজ বের হয়ে পাতায় পৌঁছে, ফলে এই টেসার উৎপন্ন স্টিলিতে ভাস্কুলার টিস্যু একটি গ্যাপের সৃষ্টি হয়, একে লিপ গ্যাপ বলে। আমরা যেটা আহ অ্যাক্টিও ফ্লোইক সাইফোনস্টিলি যেটা এখানে দেখেছি যে রিং এর মতো পুরোটা, কিন্তু একটা অংশে কি আছে, গ্যাপ আছে, এটাকেই মূলত বলা হচ্ছে সোলেনোস্টিলি। আর ডিক্টোস্টিলির যে বিষয় যেটা, যে যখন স্টিলের ভাস্কুলার সিলিন্ডার ঘন সন্নিবিষ্ট হওয়ার জন্য বিবৃত হয়ে জালিকাকার ধারণ করে এবং কেন্দ্রে মজ্জা থাকে, তখন এটাকে কি বলা হয়, ডিক্টোস্টিলি বলা হয়। এই স্টিলের গ্রন্থিটি জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ বা ভাস্কুলার ব্যান্ডেলকে মেরিস্টিলি বলে। তাই এখানে মেরিস্টিলি কাকে বলে এই সংজ্ঞাটা আমরা শেখার চেষ্টা করব। একটি মেরিস্টিলি এক একটি পোটোস্টিলির অনুরূপ, অর্থাৎ ডিক্টোস্টিলি আবার দুই ধরনের হতে পারে, এটাকে একটু ফ্লোইক ডিক্টোস্টিলি বলা হয়। উদাহরণ হচ্ছে অফিওগ্লোসাম বা ওয়াসমান্ডা রিয়েজেন্সি। আর এমপিফ্লোইক ডিক্টিও এটার উদাহরণ হচ্ছে এই ড্রাসিনিয়া, পলিকন্ডিয়া ইত্যাদি। আমরা এটার যদি দেখি যে পলিসাইক্লিক স্টিল যেটা, তাহলে আমরা ডিক্টোর স্টিলের সংজ্ঞা শিখলাম যে সেখানে আসলে যদি লিপ গ্যাপ থাকে এবং জালিকাকার ধারণ করে এবং কেন্দ্রে যদি মজ্জা না থাকে, তখন সেটাকে ডিক্টিও স্টিলই বলা হয়। এবং এক্ষেত্রে জাইল এবং ফ্লোয়েম গুচ্ছ আকারে থাকে বলে এটাকে কি বলা হয়, মেরিস্টিলিও বলা হচ্ছে। এরপর আছে পলিসাইক্লিক স্টিল, যে যখন কোনো স্টিলেতে একাধিক কেন্দ্রিক এক কেন্দ্রিক ভাস্কুলার টিস্যু বিচ্ছিন্ন থাকে এবং কেন্দ্রে পিত থাকে, তখন তাকে পলিসাইক্লিক স্টিলে বলে। কেন্দ্রে পিত বলতে, অর্থাৎ কেন্দ্রে পিত শব্দটা আমি একটু তোমাদের বলি, পিত কিন্তু ইংলিশ টার্ম, মানে ইংরেজি শব্দ। আর এই ওকে ক্লিয়ার, যে পিত আর মদ জানিয়ে যে বিষয়টা, পিত হচ্ছে ইংরেজি শব্দ, যেটা PITH, পিত। আর মজ্জাটা হচ্ছে বাংলা শব্দ। আমরা এই বইয়ে কিছু জায়গায় মজ্জা দেখবো আর কিছু জায়গায় পিঠ দেখবো, এখানে আমরা একটু কনফিউজ হতে পারি। যার কারণে আমরা এটা একটু ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি, যে যখন মজ্জা কেন্দ্রে থাকবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, যেটাকে আমরা বলছি যে মেরিস্টিনি বলা হচ্ছে, যে তারা একই বৃত্তের ভিতরে রয়েছে, একই বৃত্তের ভিতরে রয়েছে, কিন্তু তাদের অবস্থান যদি কেন্দ্রে থাকে এবং সেটা সিলিন্ডার আকারে থাকে, বিচ্ছিন্ন ভাবে থাকে, তখন সেটাকে আমরা বলি পলিসাইক্লিক। অর্থাৎ একটা সাইকেল না, অনেকগুলো সাইকেলে যখন থাকে তখন সেটাকে আমরা পলিসাইক্লিক স্টিলি বলি। এরপরে আছে হলো ইউস্টিলি। ইউস্টিলি হচ্ছে যে যখন সংযুক্ত বা কোন জয়েন্টের সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল মজ্জা বা পিত্তকে ঘিরে অবস্থান করে, তখন স্টিলি বলা হবে। ঢেকি টেরিডোফাইটের স্টিলি বিরল উদাহরণ হচ্ছে ইকুইজিটাম বা দেখা যায়। অর্থাৎ স্টিলি মানে প্রকৃত যে স্টিলি যেটা রয়েছে, তাহলে সেই প্রকৃত যে স্টিলের যদি আমরা গঠন দেখি, যেটা আমরা বলতেছি যে এটা সাধারণত আমরা অন্যভাবে করতে পারি, যে এখানে আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ যেগুলো অর্থাৎ শস্য উৎপাদন করে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম মজ্জা থাকে এবং তার চারপাশে এরকম ভাস্কুলার ব্যান্ডেল থাকে।
তাহলে এই ধরনের অবস্থানটাকে বলা হয় ইউস্টিলি, যেটা সাধারণত মানে ইকুইজিটাম অর্থাৎ ফার্নের যে সর্বোচ্চ যে লেভেল যেটা আছে সেটাতে দেখা যায়। আমরা এখানে এই চার্টের মাধ্যমে যে বিষয়টা অবগত হচ্ছি যে সেখানে প্রোটোস্টিলের যে গঠন, স্টিলের যে ক্লাসিফিকেশন এতক্ষণ আমরা যেটা পড়লাম, এখানে পুরোটাই সেটার বর্ণনা করে দেওয়া আছে এবং এটা সামারাইজ অবস্থায় আছে। এরপরে আমরা যাব হচ্ছে, সরি এটাই 6/6, এই ছবিটা ওটা আসলে আগে ক্লিয়ার ছিল না, এটাতে অনেক ক্লিয়ার আছে। আমরা এটা স্টিলের প্রকার ভেদ সংক্ষেপে আর কি ছক আকারে এখানে দেখানো হচ্ছে যে প্রোটোস্টিলে 5 প্রকার ছিল। স্টিলকে 2 ভাগে ভাগ করা, প্রোটোস্টিল এবং সাইফন স্টিল। প্রোটোস্টিলের 5টা ভাগ: হ্যাপ্লো, অ্যাক্টিনো, প্লেক্টো, মিশ্র, পলিস্টিলি। আর সাইফন স্টিল হচ্ছে ক্লাডো সাইফনিক স্টিল আর ফাইলো সাইফনিক স্টিল। এখানে আবার 2টা ভাগে ভাগ করা হচ্ছে, অ্যামফিফ্লুইড আর হচ্ছে অ্যাক্টোফ্লুইড। তাহলে ফাইলো অ্যাক্টোফ্লুইড এর আবার সবগুলোর কি আছে, অ্যামফিফ্লুইড সেলেনোস্টিলি, ডিকটিস্টিলি এবং পলিসাইক্লিক স্টিল। আর অ্যাক্টিওফ্লুইক সাইক্লোস্টিলি কি বলা হচ্ছে, এটাও সেম, সেলেনোস্টিলি, ডিকটিস্টিলি এবং অ্যাক্টিনোস্টিলি হিসেবে এদের দেখা যাচ্ছে। এবার আমরা দেখবো যে স্টিলের বিবর্তন কিভাবে হয়। তাহলে বিবর্তনের বিষয়টা তো আমরা আগেই পড়ছি। বিবর্তন এর সাথে আর একটা টার্ম আছে যেটাকে বলা হয় কি, অভিব্যক্তি। অভিব্যক্তি কাকে বলে? তাহলে বিবর্তন এবং অভিব্যক্তি কিন্তু পাশাপাশি শব্দ। যদি তোমাকে বলা হয় যে টেরিফাইডের স্টিলের বিবর্তন বা অভিব্যক্তি রাখো, বিবর্তন নয় অভিব্যক্তি লিখতে বলছে, তাহলে বলবো যে আমরা কোশ্চেন কমন করে না কেন, কারণ ওখানে তো স্যার পড়ে আসছে সারাদিন বিবর্তন, এখানে অভিব্যক্তি লেখা আছে। তো বিবর্তনের আর একটা বাংলা হচ্ছে কি, অভিব্যক্তি। তাহলে আমরা দেখি যে টেরিডোফাইড স্টিলের বিবর্তনে অভিব্যক্তিটা কিভাবে কাজ করছে। তাহলে আমরা বিবর্তনের বিষয়ে যেটা জানি যে কোনো একটা বৈশিষ্ট্য অর্থাৎ আদি থেকে যদি আস্তে আস্তে উন্নতির দিকে যায়, তাহলে সেটাকে আমরা বলতেছি সহজ ভাষায় বিবর্তন। তাহলে এখানে আমরা যদি দেখি যে হ্যাপ্লোস্টিলি যেটা ছিল বৃত্তাকার এবং তার চারপাশে কি ছিল, ফ্লোয়েম ছিল। তারপর ছিল অ্যাক্টিনোস্টিলি যেটা ছিল তারকাকার এবং তার চারপাশে ফ্লোয়েম ছিল। প্লেক্টোস্টিলি, এখানে এগুলো কি হচ্ছে, জাইলেম এবং ফ্লোয়েম, এটা সিলিন্ডারের মতো অবস্থান করছে। মিশ্র পটস্টিনিতে আমরা দেখেছি, সেখানে কি দেখেছি যে ফ্লোয়েমের মাঝে কি আছে, জাইলেম গুলো বিক্ষিপ্ত ভাবে অবস্থান করছে। আর পলিস্টিলি হচ্ছে যে যখন অনেকগুলো জাইলেম এবং ফ্লোয়েম একবারে গুচ্ছ আকারে অবস্থান করছে তখন তাকে পলিস্টিলি আমরা বলতেছি। তার মানে এই ছবির মাধ্যমে এটা প্রমাণিত হয় যে এই উদ্ভিদের যে ভাস্কুলার বান্ডেল বা স্টিলের যে বিষয়টা আমরা পড়তেছি, যে এই স্টিলগুলো যেভাবে ধারণ করতেছে, টেরিডোফাইটের বিবর্তনটা অ্যাজ এ সেম ভাবে হয়েছে। অর্থাৎ যাদের হ্যাপ্লোস্টিলি আছে তাদের থেকে অ্যাক্টিনোস্টিল উন্নত, অ্যাক্টিনোস্টিল থেকে প্লেক্টোস্টিলি, প্লেক্টোস্টিল থেকে মিশ্রস্টিলি, মিশ্রস্টিলি থেকে পলিস্টিলি, এভাবে ডেভেলপমেন্টের দিকে গিয়েছে। এখন এই বিষয়ে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছিলেন, তার ভিতরে যে ন্যারান ডেরি মেডুলেটেড পরিস্থিতিকে পরিস্থিতির শেষ পর্যায়ে এবং সাইফোনিস্টিলের যোগসূত্র রক্ষা করে বলে মন্তব্য করেছে, এবং সাইলোটাইম স্টিলের কেন্দ্রে এরূপ পিত দেখা যায়। আবার বলা হচ্ছে অ্যারেমা ফেমিনোফাইলাম এই কোন কোন প্রজাতি স্টিলের কেন্দ্রে প্রথমে স্টিলের কেন্দ্রে প্রথমে সামান্য পরিমাণ প্যারেনকাইমা কোষ থাকে এবং সাইফান স্টিল আবার দুটি ধারায় বিবর্তন ঘটে। একটা কি বলছে একটোফ্লয়িক সাইফন স্টিল ধারা, এবং আরেকটা হচ্ছে অ্যামফিওফ্লয়িক সাইফন স্টিল, এই দুটি ধারা বিবর্তন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে যে সাইফন স্টিলের জাইলেম কেবল বাইরের দিকে ফ্লোয়েম থাকে তখন তাকে একটোফ্লয়িক সাইফোনেস্টিলি বলা হচ্ছে। আবার যখন এদের মধ্যে সবচেয়ে সরল এবং অনুন্নত হচ্ছে লিড গ্যাপ বিহীন ক্লাইডো সাইফোনেস্টিলি বা সাধারণ যে মাইক্রোপ্রোফাইল যুক্ত যে স্টিলি রয়েছে
সেটাকে বলা হচ্ছে। এ সম্পর্কে মজ্জা সৃষ্টির জন্য সাইফার স্টিলের উদ্ভব ঘটে এবং এটি একটি প্রশ্ন। এই বাবদ দুটি প্রধান থিওরি হলো, একটা হলো ইনভেনশন থিওরি। ইনভেনশন ইনভেশন থিওরি, এখানে বলা হচ্ছে বহিঃস্থিলের উৎপত্তি অর্থাৎ এক্সট্রা স্টিলার অরিজিন থিওরি। বিজ্ঞানী জেফরি 1897 and 1917 এ মতবাদের পক্ষে। এই মতবাদ অনুসারে কর্টেক্সে কিছু টিস্যু লিপ গ্যাপের মধ্য দিয়ে অন্য কোনো অন্য কোনো উপায়ে কেন্দ্রে প্রবেশ করে জায়গা দখল করে মজ্জায় পরিণত হয়েছে। মজ্জার বাইরে এপিডার্মিস অ্যাম্পিফ্লয়িক সাইফোনিসিস এবং মতবাদের পক্ষে স্টার সমর্থন প্রদান করলেও সার্বিকভাবে এই মতবাদকে কি করা হয়নি, গ্রহণযোগ্য হয়নি। এরপরে অন্তঃস্টিলীয় মতবাদ আছে। অন্তঃস্টিলীয় মানে অর্থাৎ পেরিসাইকেলের বাইরে যেটা রয়েছে, আমরা এই সম্পর্কে এলে বর্ডলি মতবাদ করেন এবং এয়ারগান, বর্গান, প্যাট্রি, থমসন, গিউস প্রভৃতি বিজ্ঞানীগণ এ মতবাদ সমর্থন। এই মতবাদ অনুসারে প্রোটোস্টিলিস জাইলেম কলার কিছু সংখ্যক কোষ ক্রমরূপান্তরের মাধ্যমে প্যারেনকাইমা জাতীয় মজ্জা পরিণত হয়েছে। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে মূল গঠনের ক্ষেত্রে আমাদের কি ছিল, জাইলেম ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে একসাথে হয়ে প্রোটোস্টিলিস গঠন করেছে। এ কারণে এই ধরনের হয়েছে। এখানে এক্সাম্পল অনেকগুলো দেওয়া আছে, তাহলে আমরা এখানে যদি দেখি, দেখো যেখানে কেন্দ্রে ছিল জাইলেম, এখানে যে সেম কেন্দ্রে জাইলেম আছে, কিন্তু জাইলেমটা আস্তে আস্তে দেখো সরিয়ে আসছে এবং মাঝখানে পিত বা মজ্জার সৃষ্টি হয়েছে। তার মানে এভাবে এই যে জায়গায় এই যে পিতের যে সৃষ্টি হলো, তার মানে বোঝা যাচ্ছে এই পোরোস্টিলিটা হচ্ছে আদি, আর এখানে যেটা নতুন যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে উন্নত। তো এ সম্পর্কে আরো কিছু আছে, মতবাদ রয়েছে। আমরা এই ফিগারটা সবাই শেখার নিছ, সুন্দর। যাও, মিষ্টি নিয়ে। এখন এই টেরিডোফাইটের স্টিলের যে বিবর্তন রয়েছে, এটা একটা রেখা চিত্র। যে প্রথমে হ্যাপ্লোস্টিলি অর্থাৎ পিতবিহীন প্রোটোস্টিলি যেটা ছিল, সেখান থেকে দুইটা ধারা হইলো যে অ্যাক্টিনোস্টিলি, ফ্লেকটোস্টিলি, মিশ্র পলিস্টিলি, পলিস্টিলি, যেটা আমরা প্রোটোস্টিলির শ্রেণীবিন্যাসে দেখলাম। এরপরে হচ্ছে যে এই প্রোটোস্টিলি যদি যুক্ত হয়, অর্থাৎ মাঝখানে যদি মেডুলেটেড প্রোটোস্টিলি, যেটা মেডুলেটেড যে বিষয়টা বলা হচ্ছে, যুক্ত যে মজ্জারশ্মি রয়েছে, এখানে সেই দুইটা ধারা আছে, একটা হলো একটোফ্লোয়িক আর একটা হচ্ছে অ্যাম্পিফ্লোয়িক। আমরা একটু বিষয়টা বলছি যে জাইলেম শুধু বাইরের আবরণ থাকে আর ভিতরে কি থাকে, সরি, ফ্লোয়েম বাইরে থাকে, কেন্দ্রে জাইলেম থাকে, এটাকে বলা হচ্ছে একটো। আর অ্যাম্পিফ্লয়িক হচ্ছে যখন কেন্দ্রে জাইলেম থাকে এবং উভয় পাশে কি থাকে, ফ্লোয়েম থাকে, এটাকে সোলেনোস্টেলি, তারপরে ডিক্টোস্টিলি এবং পলিসাইক্লিক স্টিলি। আর এক্ষেত্রে যেটা অ্যাক্টোফ্লোয়িক যে ডিক্টোস্টিলি এবং পলিসাইক্লিক স্টিলি এবং সর্বশেষ ইউস্টেলিতে বিবর্তন ঘটেছে। এটা হচ্ছে সেই ডায়াগ্রামের মাধ্যমে সেই বিষয়টা